জুলাই ২০২৪ দেশের রাজপথে ইতিহাসের এক ভয়ঙ্কর বাঁক। ছাত্ররা নেমেছিল বৈষম্যের বিরুদ্ধে। তাদের দাবি ছিল ন্যায্য, তাদের কণ্ঠে ছিল সাহস, আর সরকারের জবাব ছিল গুলি, গুম আর হত্যা। এবার সেই নির্মম ইতিহাস উঠে এলো এক গোপন কণ্ঠে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গত ২৪শে মার্চ তিনি আদালতে ৫ পৃষ্ঠার একটি জবানবন্দি দিয়েছেন। সেখানে খুলে বলেছেন কিভাবে ছাত্র আন্দোলন দমন করা হয়েছিল, কে নির্দেশ দিয়েছিল, কে বাস্তবায়ন করেছিল, সবই বলেছেন একে একে। সেই জবানবন্দি এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তিনি বলেন, ১৯শে জুলাই থেকে প্রতি রাতে বসত গোপন বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। সেখানে থাকতেন ডিবি, এসপি, র্যাব, এনটিএমসি, ডিজিএফআই ও এনএসআই এর শীর্ষ কর্মকর্তারা। সব সিদ্ধান্ত হতো ওই বৈঠকেই। কাদের গুম করতে হবে, কার বিরুদ্ধে গুলি চলবে, তালিকা বানানো হতো সেখানেই। জবানবন্দিতে বারবার উঠে এসেছে এক নাম, হারুন আর রশিদ। তখন তিনি ছিলেন ডিবির প্রধান। তাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডাকতেন জিন নামে, কারণ রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে হারুন ছিলেন সবচেয়ে কার্যকর। তার এক ইশারায় রাতের অন্ধকারে তুলে নেওয়া হতো আন্দোলনকারীদের। তাদের আটকে রাখা হতো ডিবি হেফাজতে, চাপ দেওয়া হতো টিভিতে আত্মসমর্পণের বিবৃতি দিতে। এক পর্যায়ে আন্দোলনের ৬ জন সমন্বয়কারীকে একসাথে আটক করা হয়। তাদের পরিবারকেও ধরে আনা হয়। মানসিক নির্যাতন চলে দিনের পর দিন। তাদের বলা হয় বিবৃতি না দিলে মরবে। এ ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস, আর এই সন্ত্রাসের ছায়া নেমেছিল সরকারের মন্ত্রীদের অঙ্গুলি লেহনে। সাবেক আইজিপি বলেন, আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরিকল্পনা হয়েছিল। এই পরিকল্পনা এসেছিল র্যাবের তৎকালীন ডিজির পক্ষ থেকে, আর সেই পরিকল্পনাকে অনুমোদন দিয়েছিল সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, লেথান উইপেন ব্যবহারে আপত্তি নেই। ডিএমপি কমিশনার হাবিব ও ডিবি প্রধান হারুন ছিলেন এতে অতি উৎসাহী। জবানবন্দিতে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য উঠে আসে ব্যারিস্টার আরমানকে ঘিরে। তাকে তুলে আনা হয় বহু আগে, আটক রাখা হয় গোপন টিএফআই সেলে। জবানবন্দিতে মামুন বলেন, যখন তিনি র্যাব ডিজি হন, তখন আগের ডিজি বেনজির আহমেদ তাকে জানিয়ে যান আরমান টিএফআই সেলে বন্দী, অর্থাৎ বহু বছর ধরে একজন ব্যারিস্টারকে বিচার ছাড়াই আটকে রাখা হয় হাসিনার নির্দেশে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মামুন বলেন, এই বন্দিশালার সবকিছু দেখভাল করতেন র্যাবের ইন্টেলিজেন্স অফিসাররা। সরাসরি নির্দেশ আসত প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর কাছ থেকে। কাকে গুম করতে হবে, কাকে হত্যা করতে হবে, এখানে কোনো আইনি প্রক্রিয়া লাগতো না। একটি ফোন কলেই কাজ শেষ। আর এই ফোন কল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বৃত্ত থেকে আসত, সেটি এখন আর গোপন নয়। ৪ আগস্ট যখন আন্দোলন চূড়ান্ত রূপ নিচ্ছিল, তখন গণভবনে হয় জরুরি বৈঠক। উপস্থিত ছিলেন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, ৩ বাহিনীর প্রধান, র্যাব ডিজি, আইজিপি, ডিএমপি কমিশনার, সবাই। কোনো সংলাপ নয়, বৈঠকের আলোচ্য বিষয় ছিল কেবল কিভাবে গুলি করে আন্দোলন থামানো যায়। পরদিন ৫ আগস্ট যখন লাখ লাখ মানুষ ঢাকার দিকে আসছিল, তখন সেনাবাহিনীর নিচের স্তরের অফিসাররা আর বাধা দেননি। তারা জনগণের পক্ষে দাঁড়ান, পুলিশও তখন পিছিয়ে যায়। চাপ বাড়ে গণভবনে। জানা যায় শেখ হাসিনা পদত্যাগ করতে যাচ্ছেন, আর বিকেলে পুলিশ হেডকোয়ার্টারে নামে হেলিকপ্টার। সাবেক আইজিপি মামুন তাতে উঠে চলে যান সেনানিবাসে, সরকার পতনের ঠিক আগ মুহূর্তে। জবানবন্দির শেষে মামুন নিজেকে লজ্জিত বলেন। দাবি করেন তিনি সবকিছু জানলেও কিছু করতে পারেননি। তিনি ক্ষমা চান, কিন্তু ক্ষমা চাইলেই কি বিচার থেমে যাবে? তার এই জবানবন্দি প্রমাণ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলনে যা হয়েছিল তা শুধু দমন নয়, মানবতা বিরোধী অপরাধ। একটি সরকার যার নেতৃত্বে শেখ হাসিনা তার সহযোগীরা পরিকল্পিতভাবে নিরীহ ছাত্রদের গুলি করেছে, গুম করেছে, হত্যা করেছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং হত্যাযজ্ঞ, যা যুদ্ধাপরাধের মতোই জঘন্য।
একজন ব্যারিস্টার বিচারহীনভাবে আটকে ছিলেন বছরের পর বছর। একজন আইজিপি, দেশের সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা, নিজেই স্বীকার করেছেন, আমাকে অনেক কিছুই জানানো হতো না। তাহলে প্রশ্ন ওঠে, রাষ্ট্র চালাতো কে? সংবিধান নাকি গোপন গোষ্ঠী? এই জবানবন্দি এখন আদালতে, তথ্যগুলো এখন প্রকাশ্যে। এখন সময় বিচারের। মনে রাখতে হবে, সত্য চাপা থাকে না। আইজিপির জবানবন্দি দিয়েছে সাক্ষ্য, ক্ষমতা ছিল অস্ত্র, মানুষ ছিল টার্গেট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।